ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাস পর্যন্ত আমরা চোখের গঠন সম্বন্ধে পড়েছি এবং যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকের পার্টে আমরা কি পড়ব? আর একটা নতুন জিনিস সম্বন্ধে পড়ব, সেটার নাম হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশন। কিন্তু এটাতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস সম্বন্ধে আমরা পড়ব, সেটা হচ্ছে একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি। তো দেখো তোমরা একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টিটা কি জিনিস সেটা আমরা এখানে ছোট করে আমরা বুঝে নিই। কি বললাম? একনেত্র একটা, আর একটা হচ্ছে দ্বিনেত্র। কি জিনিস এটা আবার? এখানে যাওয়ার আগেই আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই কোথায় দেখা যায় একনেত্র দৃষ্টি। উদাহরণ যদি দেই, একনেত্র দৃষ্টিতে আমরা দেখতে পাই গরু, ছাগল। আর দ্বিনেত্র দৃষ্টি কাদের মধ্যে দেখতে পাই? মানুষ। উদাহরণটা আমরা বুঝতে পারলাম কেন একনেত্র বলে। এবার আমরা বলবো গরুর কি, যদি আমরা একটা মুখটাকে এরকম করে ধরে নিই, এই পাশে মনে করো কানটা আছে, তার চোখটা কোন দিকে থাকে? এই পাশে একটা চোখ থাকে আর এখানে একটা চোখ থাকে, তাই না? ও কি এই পাশে চোখটা কি, এখানে মুখটা আছে, ও কি এই পাশে এই চোখটা দিয়ে কি এদিকে দেখতে পাবে এখানে কি আছে? না। এই চোখটা দিয়ে এদিকে দেখতে পাবে কি আছে? না। যখন একটা চোখ দিয়ে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে এবং আরেকটা চোখ দিয়ে আরেক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে, তখন তাকে আমরা বলবো কি? একনেত্র দৃষ্টি। এখানে এই চোখে হয়তো এই পাশে যা কিছু আছে দেখতে পাবে, এই চোখে এই পাশে কি আছে সেটা দেখতে পাবে। তাহলে কি দুটো চোখ দিয়ে দুটো প্রতিবিম্ব তৈরি হলো, তখন তাকে আমরা কি বলবো? একনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি। এবার দ্বিনেত্র দৃষ্টি কোনটা? মানুষের ক্ষেত্রে তোমরা নিজেরাই দেখো তো, একটা চোখ দিয়ে এদিকে যা কিছু আছে দেখার চেষ্টা করো এবং তার সঙ্গে সঙ্গে এই পাশে একটা লেখা আছে মনে করো, দুটোকে একসঙ্গে পড়ার চেষ্টা করো। পারছো নাকি দেখো তো? কি পারলে? কি পারলে না? কেন পারলে না বলো তো? কারণ মানুষের কি চোখটা আমাদের মাথার সামনের দিকে আছে, তাই তো? গরুদের ক্ষেত্রে কি এই সাইডের দিকে আছে, আর আমাদের ক্ষেত্রে কি সামনের দিকে। যার ফলে আমরা দুটো চোখ দিয়েই একই জিনিস দেখতে পাই। এই চোখ দিয়ে না যে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি, এই চোখ দিয়ে আরেকটা চোখ দিয়ে আমি এই পাশে দেখতে পাচ্ছি, না, দুটো চোখেই সেম প্রতিবিম্ব তৈরি হবে। তার জন্য আমাদের দৃষ্টিটার নাম কি? দ্বিনেত্র দৃষ্টি। বোঝা গেল এটা? একনেত্র দৃষ্টির ক্ষেত্রে কি আমরা বস্তুর যে অবস্থান, মনে করো আমার থেকে, মানুষের ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আমার থেকে ওই মোবাইলটা 5 মিটার দূরে আছে, বা আমার থেকে ওই মানুষটা 100 মিটার দূরে আছে। অনুমান আমরা করতে পারি। অনুমান করতে পারি এখানে আমরা বস্তুর অবস্থানটা আমরা ভালো করে অনুমান করতে পারি। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে গরু ছাগলরা কিন্তু এই বস্তুর অবস্থান, দূরত্ব এসব কিছু নির্ণয় করতে পারে না। তো এটা একটা সিম্পল পার্থক্য। এই আমরা উপযোজনে আসার আগে আমরা করে নিলাম। এরপর আমরা আজকের মেন টপিক যেটা, সেটাতে আসবো, সেটা কি? উপযোজন। এটার আমাদের আর দরকার নেই, তাই আমরা এটা মুছে দিব। আমাদের টপিক হচ্ছে উপযোজন, যাকে আমরা ইংরেজিতে কি বলছি? অ্যাকোমোডেশন। উপযোজন এটা আবার কি জিনিস? আচ্ছা, তোমরা যখন দূরের, আমি মনে করো এখানে বসে আছি, আমি এখান থেকে লাস্ট বেঞ্চের মানুষকেও দেখতে পাচ্ছি, লাস্ট বেঞ্চে বইয়ের মধ্যে কি লেখা আছে সেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট বেঞ্চে যে বই নিয়ে আছে তার মধ্যেও যে লেখাটা আছে সেটা আমি বুঝতে পারছি। কি আমি তো ওইখান থেকেই দাঁড়িয়ে দেখছি, তাই না? এই যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি আমাদের চোখটা কি এরকম করে দেখতে পাবা? কাছে যখন কোনো কিছু দেখবে চোখটা তোমার এরকম বড় হবে। যখন দূরের জিনিস দেখতে চাইবে তখন দেখবে তোমাদের চোখটা একটু সরু হয়ে যাবে, দেখার চেষ্টা করবে। এটাই হচ্ছে উপযোজন। এবং কে সাহায্য করে উপযোজনে? মনে রাখবে, লেন্স, আর একটা নাম হচ্ছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি। এই লেন্স এবং সিলিয়ারি পেশিকে কাজে লাগিয়ে আমরা কাছের বস্তু এবং দূরের বস্তু দেখার চেষ্টা করি। এই ঘটনাটাকেই বলা হয় কি? উপযোজন বা অ্যাকোমোডেশন। এবার দূরের বস্তু দেখার ক্ষেত্রে ব্যাপারটা একরকম হবে, চোখ একভাবে উপযোজন করবে। কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখ আরেকভাবে উপযোজন করবে। কীভাবে করবো সেটা আমরা জানবো। নিয়ার ভিশন মানে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমার কাছে একটা চোখের সামনে একটা বস্তু আছে, সেটা আমার চোখ কিভাবে দেখার চেষ্টা করবে। এখানে দেখো তো তুমি ফোকাস করতে পারছো কি না? পারবে না, কারণ 25 সেন্টিমিটার মিনিমাম দূরত্ব রাখতে হবে আমার চোখটাকে ফোকাস করার জন্য। এটা তোমরা জানো।
এবার মনে করো এই জায়গাটায় আছে আমার চোখটা, এখান থেকে এখানে দেখার জন্য আমার চোখটা কিভাবে দেখবে এটাকে, সেটাই হচ্ছে কি কাচের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন করি। কীভাবে কাজটা হয়, সিলিয়ারি মাসেলগুলো আমাদের কন্ট্যাক্ট হয়। সিলিয়ারি মাসেল কোনটা, এই জায়গায় আমাদের এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলি কি সিলিয়ারি পেশি বা সিলিয়ারি মাসেল। কি হবে এখানে, সিলিয়ারি মাসেলস কন্ট্যাক্ট হবে মানে সংকোচন হবে। সংকোচন মানে কি, ছোট হয়ে যাওয়া, সংকোচন। সংকোচন হলে কি হবে, পুলিং দ্য বর্ডার অফ কোরোয়েড টুয়ার্ডস দ্য লেন্স। কি হবে সংকোচন হলে, সংকোচন মানে কি, এটা ছোট হয়ে যাওয়া, যার ফলে কি হবে, এই যে কোরোয়েডটা আছে আমাদের, এটা কি, এটা কোরোয়েড, এই যে এটা, এ কি করবে, মাসেলটা এখানকার ছোট হয়ে গেল, এরকম ছিল মনে করো আগে, এবার কি হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, যার ফলে কি হয়ে যাবে, এই কোরোয়েডটাকে এই সামনের দিকে টানবে, লেন্সের দিকে টানবে। সেম এই পাশেও হবে, এই কোরোয়েডটাকে এই লেন্সের দিকে টানবে, যার ফলে কি দুটো জিনিসকে যদি আমি ঠিক করে টানি তাহলে লেন্সটা কি হয়ে যাবে, লেন্সটা কি হয়ে যাবে, মনে করো লেন্সটা আগে এরকম ছিল, এইবার লেন্সটা হয়ে, মনে করো লেন্সটা আগে এরকম ছিল নর্মাল ক্ষেত্রে এরকম, এইবার লেন্সটা হয়ে যাবে কি মোটা। কারণ কি, একটা জিনিসকে যদি আমি চাপ দেই কি মোটা হবে না, মোটা হওয়ার ফলে কি হবে, আমাদের যে প্রতিবিম্বটা তৈরি করতে পারবো, মানে আলোটাকে আমরা ফোকাস করতে পারবো রেটিনার উপর, এই লেন্সটা মোটা হয়ে যাওয়ার জন্য। এই যে লেন্স বিকাম থিকার, মানে লেন্সটা মোটা হয়ে যাবে এবং আমি কাচের বস্তুটা কি করতে পারবো, ফোকাস করতে পারবো। তাহলে কি ঘটনা হলো, নিয়ার ভিশনের ক্ষেত্রে, কাচের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি মাসেলটা সংকোচন হলো, যার ফলে এই যে কোরোয়েডটা লেন্সের দিকে চলে আসলো, কোরোয়েডটা এরকম করে ছিল সেটা লেন্সের দিকে আসলো, যার ফলে লেন্সটা মোটা হয়ে গেল। মোটা হয়ে দেখার ফলে আমাদের কাচের বস্তুটা আমরা সঠিকভাবে ফোকাস করতে পারি। এটা হচ্ছে কাচের বস্তু দেখার ক্ষেত্রে। এবার আমরা দেখি দূরের বস্তু দেখার ক্ষেত্রে কীভাবে উপযোজন হয়। এটা কি দূরের বস্তু দেখার ক্ষেত্রে, আগেরটা ছিল কাচের, এবার হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে। এখানে ঠিক উল্টা হয়, এখানে সিলিয়ারি যে মাসলটা আছে, সিলিয়ারি পেশি কি হবে, শিথিলীকরণ, শিথিলীকরণ হবে। আগেরটা যেমন টানছে এবার একদম ছেড়ে দেবে, এই জায়গাটা ছেড়ে দিলে কি হবে, এই জায়গাটা কোনো জিনিস এরকম করে চিপে ধরে আছে, এবার আমরা ছেড়ে দিলাম, তার ফলে কি হবে, আমাদের যে কোরোয়েডটা আছে সেটা পিছনের দিকে যাবে। এবার এই কোরোয়েডটা আছে পিছনের দিকে আসার চেষ্টা করবে, যার ফলে কি হবে, একটা জিনিস যদি এদিকে চলে যায়, আগের বার এরকম আসছিল এইবার এরকম হচ্ছে, যার ফলে কি হবে, এবার লেন্সটা যদি এরকম থাকে নর্মাল অবস্থায়, এবার লেন্সটা কি হবে, টানবে, যার ফলে কি হবে, লেন্সটা মোটা হয়ে যাবে আমাদের। মোটা হলে কি হবে, সরি পাতলা হবে এবং লম্বা হবে, যার ফলে কি হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং আমরা দূরের বস্তুটাকে ভালো করে দেখতে পাবো, মানে ফোকাসটা করতে পারবো। বোঝা গেল, আগের বার সিলিয়ারি পেশিটা সংকোচন হচ্ছিল, যার ফলে কোরোয়েডটা লেন্সের দিকে যাচ্ছিল কাছের বস্তুর ক্ষেত্রে, দূরের ক্ষেত্রে কি সিলিয়ারি পেশিটা রিল্যাক্স হলো, যার ফলে কি কোরোয়েডটা লেন্সের থেকে দূরে চলে আসলো, যার ফলে কি হলো, লেন্সটা লম্বা এবং পাতলা হয়ে গেল, যার ফলে আমরা দূরের বস্তুটা ফোকাস করতে পারি। বইয়ের মধ্যে দেখবে এরকম করে তীর চিহ্ন পরপর করে দেওয়া আছে, মানে দূরের বস্তু দেখব, তারপর দেখো লেখা আছে সিলিয়ারি পেশির শিথিলীকরণ, তারপর লেখা আছে দেখবো লেন্সটা পাতলা হয়ে গেল এবং দূরের বস্তু ফোকাস। ওই যে লাইন লাইন করে দেওয়া আছে ওটা ভালো করে পড়বে, ওটা পরীক্ষায় 2 নম্বরের জন্য আসতে পারে। হয়ে গেল এটা, এই পার্টটা শেষ আমাদের। এবার এই যে উপযোজন আমাদের কি কাজে লাগে এটা একটু জানার জিনিস। আমরা মনে করো আমি রাস্তা পার হচ্ছি, এবার আমি যদি আমার একটা গাড়ি আমার কাছে চলে আসছে, আমি যদি ভালো করে দেখতেই না পাই, আমি কি উড়িয়ে দিয়ে চলে যাবে। একটা গাড়ি দূরে আছে, আমি পার হব, আমি গাড়িটা দূরে আছে আমি পার হতে পারি, আমি যদি দূরের বস্তুটাকে দেখতেই না পেতাম তাহলে কি হতো, আমি ওখানেই দাঁড়া থাকতাম রাস্তার পাশে। তাই এইভাবে হচ্ছে দৈনন্দিন দিনে আমাদের এই উপযোজন সাহায্য করে। প্রতিনিয়ত তোমরা বই পড়ছো থেকে শুরু করে সব কিছু, যখন বই কি কাছের থেকে পড়ো, চোখটা কি হচ্ছে ওই আগেরটার মতো, আমাদের লেন্সটা মোটা হচ্ছে, এই জন্য তুমি ফোকাস করতে পারছো। এবার যখন দূরে কিছু দেখছো তোমরা, তখন কি হবে, লেন্সটা পাতলা হবে, তুমি দেখতে পাবে। এই দৈনন্দিন জীবনে কাজ। এবার আমাদের চোখের বিভিন্ন রকম সমস্যা আছে, দেখা গেল এই যে লেন্স বা সিলিয়ারি পেশি মধ্যে আমাদের সমস্যা দেখা দিলে কি বিভিন্ন ধরনের রোগ দেখা যায় আমাদের চোখের মধ্যে। প্রথম যে রোগটা তার নাম হচ্ছে কি মায়োপিয়া, এই যে মায়োপিয়া লেখা আছে, মায়োপিয়া। এই রোগে কি হয়, আমাদের দূরের যে বস্তু সেটা আমরা
দেখতে পাবো না, কিন্তু কাছের বস্তু কি দেখতে পাবো না? কাছের বস্তু দেখতে পাবো, কাছের বস্তু দেখতে পাবো, দূরেরটা দেখতে পাবো না, কিন্তু কাছেরটা দেখতে পাবো। কি হয় এখানে হয়, এই ছবিটা ভালো করে দেখো এবং এই লাইনটার ওপর তোমরা ভালো করে ফোকাস দেবে, লাইনটা, ঠিক আছে? তোমরা জানো চোখের মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনাতে। এখানে এই যে কালোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এই যে আমি দাগিয়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের কি? রেটিনা। এবার এটা হচ্ছে নর্মাল, নর্মাল হচ্ছে আলো যাচ্ছে, এই সাদাটা, এই অংশটা হচ্ছে রেটিনা, এটা স্ক্লেরা, কালোটা হচ্ছে কোরোয়ে, তারপর হচ্ছে সাদাটা হচ্ছে আমাদের কি? রেটিনা, যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। সুন্দর করে প্রতিবিম্বটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, গেল। এই রোগে কি হয়, আমাদের যে অক্ষিগোলকের ব্যাসার্ধটা চাপের ফলে, এই মায়োপিয়া রোগটা কেন হয়? চাপের ফলে। মনে করো তুমি বাড়িতে বই পড়ছো কম লাইটের আলোতে, বা তুমি মানে তোমার প্রেশার চোখের উপর, তুমি বার প্রত্যেক দিন একবারে স্পিডে বাইক চালাচ্ছ, চশমা টশমা হেলমেট না পরে, তাহলে কি হয়? চোখের মধ্যে প্রেশার পড়ে, যার ফলে গিয়ে আমাদের চোখের মধ্যে যে ভিট্রিয়াস হিউমারটা সেটা বেশি পরিমাণে তৈরি হয়, যার ফলে কি হয়? অক্ষিগোলকটা যদি এরকম থাকে, সেটা সাইজে বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। তাহলে মেন কারণ কি এই রোগের? অক্ষিগোলকের ব্যাসের বৃদ্ধি। আগে যদি অক্ষিগোলকটা এতটুকু ছিল, এইবার কত বড় হবে? এবার বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার ফলে কি হয়ে যাবে আমাদের? এটা নর্মাল, এটা বড় হয়ে গেল, এবার কি হয়ে গেল? রেটিনাটা তাহলে পিছিয়ে গেল, তাই না? রেটিনাটা এবার চলে আসলো এইখানে, কিন্তু আগে কোথায় ছিল রেটিনাটা? দেখো তো লাইন করে, এই লাইনে ছিল, তাই না? তাহলে কি হবে? প্রতিবিম্বটা রেটিনা এখানে সামনে ঘটিত হয়েছে, তাহলে কি প্রতিবিম্ব তৈরি হবে? না। এর জন্যই আমরা দূরের বস্তুটা দেখতেই পাবো না। কেমন দেখতে পাবো? ঝাপসা ঝাপসা দেখতে পাবো। এই যে আমার এটা মায়োপিয়া আমার হয়েছে, যার ফলে আমি একটা চশমা ব্যবহার করেছি। কি চশমা আমরা পরে বলছি। এবার এই রোগের যদি এরকম হয়ে যায়, তখন কি করবে? আমরা ডাক্তারের কাছে যাব এবং ডাক্তার আমাদের বলবে যে তুমি অবতল লেন্সের চশমা ব্যবহার করো। কি লেন্সের চশমা ব্যবহার করবো আমরা? অবতল লেন্সের চশমা ব্যবহার করব। লেন্সের চশমা দিবে। অবতল লেন্সের চশমা দিলে কি হবে? ঠিক আমাদের অবতল লেন্স কি করে? আমাদের লাইটটাকে একটু রিফ্লেক্ট করে দেয়। দেখো উপরের দিকে একটু দিয়ে দিয়েছে, তাই না? এটা তোমরা আবার ফিজিক্সের ক্লাসে যখন তোমরা লেন্স পড়বে, এখানে আবার ভালো করে ওই জিনিসটা পড়বে, কীভাবে সমান্তরাল আলো সম্বন্ধে যায়, ওগুলো তোমরা ফিজিক্সের ক্লাসে পড়বে। এ কী করে? রিফ্লেক্ট করে, যার ফলে প্রতিবিম্বটা ঠিক রেটিনায় গিয়ে তৈরি হচ্ছে। আগে দেখো সামনে হচ্ছে, এবার ঠিক জায়গায় গিয়ে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং তাহলে কি আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এই হচ্ছে তোমাদের প্রথম রোগ, যার নাম কি? মায়োপিয়া। নেক্সট আসি আমরা হাইপারমেট্রোপিয়া। এখানে কি হবে এই রোগে? ভালো করে রোগের কারণ কি? আগেরটা ছিল অক্ষিগোলকের ব্যাস বৃদ্ধি পাওয়া। লক্ষণ কি? দূরের বস্তু দেখতে পাবো না, মানে আগেরটা কথা বলছি, দূরেরটা দেখতে পাবো না, কাছের বস্তু দেখতে পাবো। এটা হচ্ছে কারণ। এটা হচ্ছে কি? লক্ষণ। এটা কি? প্রতিকারের উপায়। তাই এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবা। প্রতিকারের উপায়, এই তিনটা জিনিস, কারণ, লক্ষণ আর হচ্ছে প্রতিকারের উপায়। এরপরে আমরা চলে আসি, এটার ক্ষেত্রেও সেম। আমরা কারণ কি? এখানকার কারণ হচ্ছে অক্ষিগোলকের ব্যাস সাধারণের তুলনায় কম হবে। কিভাবে ব্যাস কি কম হবে? অক্ষিগোলকটা, আগে যদি অক্ষিগোলকটা এটা নর্মাল হলে, এটা রোগে কি হবে? একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে? দেখো এইটা হচ্ছে নর্মাল লাইনটা দেখো, এখানে হচ্ছে প্রতিবিম্বটা দেখো ছোট হয়ে গেল, যেহেতু এবার এটা নর্মাল, এবার ছোট হয়ে গেল। প্রতিবিম্বটা দেখো পিছন দিকে তৈরি হবে, রেটিনার পেছনে। দেখতে পাবো ভালো করে? না, ঝাপসা দেখতে পাবো। যার ফলে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব? আমরা উত্তল লেন্সের চশমা ব্যবহার করব। উত্তল লেন্সের চশমা ব্যবহার যদি করি, আমাদের কি হবে? এই আবার রেটিনার মধ্যে প্রতিবিম্বটা তৈরি হবে। এখানে তার লক্ষণ কি হলো? দূরের বস্তু দেখতে পাবো, বাট কাছের বস্তু দেখতে পাবো না। ঠিক আছে? এখানে কি ধরনের চশমা ব্যবহার করব? উত্তল লেন্সে।
নেক্সট পার্ট আসি প্রেস বায়োপিয়া। তোমরা হয়তো এই ধরনের চশমা দেখেছো, বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সাধারণত এই রোগটা 40 বছর যখন হয়ে যায় তারপরে যে বয়স্ক লোকগুলো তাদের দেখা যায়। কি হয় এখানে, এই রোগে আমাদের লেন্স কি দিয়ে তৈরি, আমাদের যে চোখের যে লেন্স আছে, এই যে লেন্স কি অ্যাকচুয়ালি, লেন্সের ভিতর কি থাকে, লেন্সের ভিতর কিছু প্রোটিন থাকে, যেমন ক্রিস্টালাইন নামে একটা প্রোটিন আছে, এটা মানে স্বচ্ছ প্রোটিন। আর কি থাকে, নর্মালি কোষ থাকে, আমাদের শরীরে যেমন কোষ আছে ঠিক তেমনই কোষ আছে, কিন্তু এখানকার কোষগুলো একটুখানি আলাদা। কি আলাদা, আমাদের নর্মাল কোষের মধ্যে কি থাকে, এরকম করে কোষ যদি আঁকি, তার ভিতর কি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম করে তারপর গলজি বস্তু, এগুলো থাকে, তাই না নর্মাল কোষের মধ্যে। এই যে লেন্সের কোষগুলো কি হয়, যখন ম্যাচুরেশন হয় লেন্সের কোষগুলোর, প্রথমে কোষটা তো এরকমই থাকে, যখন ম্যাচুরেশন হয় এই অঙ্গাণুগুলো আস্তে আস্তে কোষ থেকে বেরিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার ফলে কি পড়ে থাকলো, শুধুমাত্র সাইটোপ্লাজমটা আর কিছু সাদা চকচকে প্রোটিন। একটা লেন্সের কোষ এরকম থাকে, এই সাদা চকচকে প্রোটিনগুলো মনে করে আমি দিয়ে দিলাম এগুলো, যার ফলেই আমাদের লেন্সটা কি চকচকে হয় এবং তার মধ্যে দিয়ে কি আলো যেতে পারে। এই জন্যই তো যেতে পারে, নাহলে কি যেতে পারতো আলো না। তাহলে লেন্সের কোষগুলো যেহেতু মডিফাই হয় এরকম। এবার যেহেতু কোষগুলোর মধ্যে মডিফাই হয়েছে, এখানে কোনো কোষ অঙ্গাণু দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এই কোষগুলোর মধ্যে নেই। সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ, হ্যাঁ সাইটোপ্লাজম আছে। সেন্ট্রিওল দেখতে পাচ্ছ, আছে কিছু, রাইবোজোম আছে, নেই। তাহলে কি এখান থেকে কি কোষ বিভাজন হবে, এই একটা কোষ থেকে কি আরেকটা কোষ তৈরি হবে না, হবে না। তার জন্যই আমাদের ছোটবেলায় এই লেন্সগুলো যখন বাচ্চাদের আমাদের লেন্সের কোষগুলো কি তৈরি হয়ে থাকে, জাস্ট বড় যখন হব এই কোষগুলো একটু আকারে বৃদ্ধি পায়। আগে যদি ছোটতে এতটুকু থাকে, পরবর্তীতে ক্ষেত্রে বড়ও হবে, কিন্তু কোনোদিনই এই লেন্সের কোষ থেকে আরেকটা নতুন কোষ তৈরি হবে না, কারণ কোষ অঙ্গাণুই নেই, তাই না। যার ফলে এবার প্রত্যেক জিনিসের তো এক্সপায়ারি ডেট আছে। আমরা একটা যতই দামি মোবাইল কিনি না কেন, যতই দামি গাড়ি কিনি না কেন, এক সময় গিয়ে কি সেটা পুরনো হবেই, ল্যাক মারবেই। যতই ভালো প্রসেসর থাক না কেন, 7-8 বছর চালানোর পর সেটা ল্যাক মারবেই। সেম আমাদের লেন্সের ক্ষেত্রেও কি, ছোটোতে তো আমরা ভালো করে দেখতে পাবো, কিন্তু যত দিন বাড়বে, 40 বছর পার হয়ে যাবে, এই লেন্সের যে ভিতরে যে প্রোটিনগুলো সেগুলো আস্তে আস্তে কি নষ্ট হয়ে যাবে। প্রোটিনগুলো যেগুলো সব ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যার ফলে কি লেন্সের স্থিতিস্থাপকতা, এই যে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা বুঝলাম যে লেন্সটা মোটা হচ্ছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সটা পাতলা হচ্ছে, লম্বা হচ্ছে, এই কাজটা আর হবে না। কি হবে তাহলে, লেন্সটা ওই একবার এরকম করে আছে এরকমই থাকবে, কাছের বস্তু দেখলেও এরকম থাকবে, দূরের বস্তু থাকলেও এরকমই থাকবে, কোনোভাবেই এই মোটা আর এরকম করে পাতলা হবে না। এই রোগটাকেই বলছি, যখন লেন্সের এই স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে যাবে তখনই তাকে আমরা বলছি কি প্রেস বায়োপিয়া। তাহলে কি মোটাও হবে না, পাতলাও হবে না, তাহলে আমরা দূরের বস্তু দেখতে পাবো না, কাছের বস্তু দেখতে পাবো না, দুটোই দেখতে পাবো না। তারপরে ডাক্তারবাবু আমাকে বলবে যে তুমি, তোমার প্রেস বায়োপিয়া হয়েছে, তুমি বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করো। কোন লেন্স, বাইফোকাল লেন্স। ফোকাল মানে বুঝতেই পারছো, ফোকাল মানে কি, ফোকাস দূরত্ব, কাছের দূরত্ব বা দূরের দূরত্ব দুটোই ধরো। বাই মানে কি, দুই। এখানে দেখো এই চশমাটা দু ধরনের লেন্স আছে, উপরের দিকে একটা লেন্স এই পর্যন্ত, আর নিচের দিকে আর একটা লেন্স, তাই না, ওখানে তো সেম। উপরের যে লেন্সটা সেটা হচ্ছে অবতল লেন্স, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে কি অবতল দিয়ে দূরেরটা দেখতে পাবো, উত্তল দিয়ে কাছেরটা দেখতে পাবো, এই জন্য এটাকে বলছি কি বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। বই দেখবে, নতুন ছাত্রের বই লেখা আছে। নেক্সট আমরা চলে আসি কি ক্যাটারাক্ট। বয়স্কদের মধ্যে দেখতে পাবে চোখের ছানি বলে আমাদের, এরকম হয়ে যায় চোখগুলো, তাই না। কেন হয়, কারণ লেন্সের উপর কি প্রোটিন জমে যায়। কি বললাম, লেন্সের উপর প্রোটিন জমে যায়, দীর্ঘদিন ধরে প্রোটিন জমে। এবার কোনো একটা জিনিসের উপর যদি কোনো কিছু পদার্থ একটা জমে থাকে, তাহলে কি দেখতে পাবো সেটা। আমার মোবাইলের ক্যামেরায় যদি একটা হাতের টাচও পড়ে, দেখবে মোবাইলটা ঘোলা হয়ে যায় ক্যামেরাটা, তাই না। ঠিক সেম এখানেও চোখের লেন্সটার উপরে একটা প্রোটিনের আবরণ পড়ে গেছে, যার ফলে কি আমরা ভালো দেখতে পাবো না, সব কিছুই আমরা ঘোলা দেখতে পাবো।
প্রতিকারের উপায় কি? এখানে ডাক্তারবাবুরা বলেন মানে চোখ লেন্সটাকে তারা অপারেশনের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করে, যদি হয় তাহলে হয়ে গেল, না হলে কি বলে যে আর্টিফিশিয়াল লেন্স ব্যবহার করতে বলে। প্লাস্টিকের তৈরি লেন্স দিয়ে দেন এবং এই লেন্সটাকে কেটে বের করে দেন এবং অপারেশনের মাধ্যমে একটা প্লাস্টিকের লেন্স দিয়ে দেন, তারপর ওনাকে একটা হাই পাওয়ারের চশমা ব্যবহার করতে বলেন। দেখবা বুড়া বুড়িগুলা কালো রঙের চশমা পরে ঘুরে বেড়ায় না, হাই পাওয়ারের একটা চশমা দিয়ে দেন, যার ফলে তারা কিছুটা হলেও ভালো দেখতে পারে আগের তুলনায়। তো এই হলো আমাদের বিভিন্ন চোখ এবং তার সম্পর্কিত বিভিন্ন রোগ। খুব ভালো করে পড়বে। পরীক্ষায় এবার তোমাদের মায়োপিয়া সম্বন্ধে এসেছিল যে মায়োপিয়ার কারণ কি, লক্ষণ কি, এটা কিন্তু এছাড়াও বিভিন্নভাবে আসতে পারে। মনে করো পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল, তোমাদের বিদ্যালয়ে একজন, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, মনে করো কোশ্চেন এরকম করে আসতে পারে, তোমাদের বিদ্যালয়ে একজন ডাক্তারবাবু এসেছেন, বিদ্যালয়ে একজন ডক্টর এসেছেন, ডক্টর এসে মনে করো লাইফ সায়েন্সের টিচার চোখ দেখলো এবং বলল যে উনি দূরের বস্তু দেখতে পান না, উনি কি দূরের বস্তু দেখতে পান না, যার ফলে ওনাকে নেগেটিভ পাওয়ারের চশমা নিতে বলল। মনে করো তোমার হিস্ট্রি টিচারকে দেখলো চোখ এবং হিস্ট্রি টিচার বলল যে আমি কাছের বস্তু দেখতে পাই না, ওনাকে পজিটিভ লেন্সের পাওয়ারের চশমা ব্যবহার করতে বলল। তোমার একজন বয়স্ক টিচার আছে তোমাদের স্কুলে, মনে করো উনি জিওগ্রাফি পড়ান, ওনাকে বললেন যে আপনি একটা আর্টিফিশিয়াল লেন্স ব্যবহার করেন, এই লেন্স আপনার চোখ চলছে না। এবার প্রশ্ন হলো কি যে ডাক্তারবাবু এনাদের কোন লেন্সের চশমা ব্যবহার করতে বলবেন? তাহলে উত্তর কি হবে? অনেক বড় কোশ্চেন কিন্তু এটা হবে। তাহলে প্রথমটা কি হবে? দূরের বস্তু, একে কি বলবো তাহলে? অবতল লেন্সের চশমা ব্যবহার, অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলবেন, অবতল লেন্স। পরেরটা কি? কাছের বস্তু দেখতে পাবেন, তাহলে ওকে কি বলবে? তুমি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। লাস্টেরটা কি? ওনার কি রোগ হয়েছে? ক্যাটারাক্ট হয়েছে বা চোখের ওটা কি বলবো? প্রেস বায়োপিয়া হয়েছে, ওনাকে তাহলে কি বলবো? বাইফোকাল লেন্স, এটা একটা ক্যাটারাক্ট, লাস্টেরটা হচ্ছে আমাদের, তাহলে ওনার রোগটার নাম কি? ক্যাটারাক্ট। ওনার ক্যাটারাক্ট হয়েছে এবং যার ফলে কি ওনাকে আর্টিফিশিয়াল লেন্সের চশমা ব্যবহার করতে বলা হয়েছে। মানে এরকম করে দিবে অবতল লেন্সের চশমা, তার মানে কি মায়োপিয়া হয়েছে, মায়োপিয়া। তো এরকম করে কোশ্চেন আসে অ্যাকচুয়ালি। মায়োপিয়া, এখানে কি হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া রোগটা হয়েছে। তো এভাবে কোশ্চেন আসে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে কোশ্চেন আসতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত থাকলো। আমাদের চোখ গোড়াটাই পড়া হয়ে গেল। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। থ্যাংক ইউ।